রোহিঙ্গা ইস্যুতে সমস্যার সমাধানে দুদেশের সরকার প্রধান পর্যায়ে প্রচেষ্টা চলছে। উখিয়া টেকনাফ থেকে ৭০ রোহিঙ্গা ও ৪ দালাল আটক। পতাকা বৈঠকে সীমান্তে যৌথ টহলের প্রস্তাব। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ। সিলেটে ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ। বিধি অনুযায়ী পদত্যাগ করলেন আইভি। মনোনয়নপত্র নিলেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত। অভ্যন্তরীণ কোন্দল সহ নানা সমস্যায় জড়িয়ে পড়েছে তৃণমূল আওয়ামী লীগ। নিরসনে কঠোর অবস্থানে কেন্দ্র। সংগঠনকে শক্তিশালী করে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। এবং সারা দেশের স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু। প্রথম শ্রেণীতে লটারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। প্রক্রিয়াকে অযৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মটুসি এবং আমি ফয়সাল মোর্শেদ। মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে ৭০ জন রোহিঙ্গা এবং ৪ দালালকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে টেকনাফ থানায় এবং ৬৪ জনকে উখিয়া থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে সীমান্ত দিয়ে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে একসঙ্গে কাজ করতে ঐক্যমত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমারের বর্ডার গার্ড ও পুলিশ। বিস্তারিত কমলদের রিপোর্টে। ২ সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হলো, এখনো স্বাভাবিক হয়নি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। এখনো রাতের অন্ধকারে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে। টেকনাফ এবং উখিয়ার বিভিন্ন পয়েন্ট থেকে গত রাতে ৭৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৪ জন দালাল। পুলিশ জানিয়েছে এসব দালাল এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে প্রবেশে অনুপ্রাণিত করেছে। সর্বমোট ৬২ জনকে আটক করেছি, তার মধ্যে নারী পুরুষ এবং শিশু রয়ে গেছে। আমার থানাধীন এই আব্দুর রহমান কাটা একটা পাহাড় অঞ্চল আছে এবং ঠ্যাংকালি প্রকৃতি স্থান থেকে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি এবং সবাই মিয়ানমারের নাগরিক। অপরদিকে কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে আটককৃতদেরকে বিজিবির হাতে তুলে দেবে আইনি প্রক্রিয়ার জন্য। সীমান্ত এলাকা অথবা যে সমস্ত এরিয়াতে আমাদের মায়ানমারের জনগোষ্ঠী আমাদের অঞ্চলে বা আমাদের এরিয়াতে বসবাস করছে, সেই সমস্ত এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে সেই বিষয়ে আমরা চেষ্টা করছি। এদিকে মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি এবং সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বৈঠক হয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি এবং মিয়ানমারের বিজিবির মধ্যে। সাউথ ইস্ট রিজিয়ন পর্যায়ের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় কক্সবাজারের বিজিবি গেস্ট হাউসে। মায়ানমারের রাখাইন স্টেটে মুসলিম কমিউনিটি আছে, এরা যে আমাদের দেশে চলে আসতেছে আমরা এটা তাদেরকে জানিয়েছি। তখন উনারা বলেছে যে উনাদের কিছু ক্যাম্প অ্যাটাক হয়েছিল, তার প্রেক্ষিতে উনারা বিভিন্ন ধরনের অপারেশন করছে। তো উনারাও জানে যে কিছু লোক চলে আসতেছে। আমরা দুই পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে উনারা উনাদের দিকে আরো পেট্রোল জোরদার করবে, কোনো ইনফরমেশন থাকলে সঙ্গে সঙ্গে আমাদের সাথে শেয়ার করবে, যাতে আমরাও তৎক্ষণাৎ সেই সমস্ত জায়গাতে প্রতিহত করতে পারি যদি কেউ অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করতে চায়। অপরদিকে মিয়ানমার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে টহল দিবে। কক্সবাজার থেকে কমল দে, সময় সংবাদ। মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় সে দেশের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। রোহিঙ্গা সমস্যার সমাধানে দুদেশের সরকার প্রধান পর্যায়ে আলাপ আলোচনা চলছে বলেও সাংবাদিকদের জানান তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ইস্যু নিয়ে একাধিকবার মিয়ানমারের রাষ্ট্রপতি এবং স্টেট কাউন্সিলর আছেন, তার সাথে কথা বলেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওখানকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। আমি 5 বার মিয়ানমারে গেছি এই মিয়ানমার ন্যাশনাল সিল বাংলাদেশ এই ইস্যুটা নিয়ে আলাপ করতে। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট এই পরিস্থিতিতে যেটা করার সেটা করা হয়েছে, করা হচ্ছে এবং করা হবে। এদিকে রোহিঙ্গাদের উপর অভিযান জোরদারে নতুন করে কয়েকশো পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিতে শুরু করেছে মিয়ানমার। যৌথ বাহিনীর অব্যাহত বর্বরতার মধ্যে এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক সহিংসতা আরও বাড়িয়ে দেবে বলে উদ্বেগ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এ হলো মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোর তাণ্ডবের চিহ্ন। প্রায় প্রতিদিনই দেশটির সেনা ও পুলিশ চড়াও হচ্ছে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর। প্রাণ বাঁচাতে নাফ নদী পাড়ি দিয়ে তারা দলে দলে ভিড়ছে বাংলাদেশ সীমান্তে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। আর মুসলমানের দেশ করে সাইম হইতো আইতো আগি গিয়ে আর ঘর হুরা দি ফেলাইয়ে
আর বেড়াইন দেরা গুলি মারি মারি ফেলাই এই কিছুরো জরা দিয়ে। এদিকে সন্ত্রাস দমনের নামে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোয় অভিযান জোরদারে নতুন নতুন কৌশল নিচ্ছে মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজ্যের সিত্তে শহরের পুলিশ ঘাঁটিতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে সদ্য কৈশোর পেরোনো অমুসলিমদের। জরুরি প্রয়োজনে যেন আমরা দক্ষ পুলিশ সদস্য পাই, এজন্যই 112 দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। মার্শাল আর্ট, ভারী ভারী অস্ত্রের ব্যবহার ও দাঙ্গা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ শেষে সবাইকে অভিযানে পাঠানো হবে। সাম্প্রতিক দমনপীড়নের মধ্যে পুলিশের আরো কঠোর অভিযানে নামার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। শিক্ষাগত যোগ্যতা বা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই নিয়োগ এবং অদক্ষ কর্মীদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কারণে ওই এলাকায় সংঘাত ও রক্তপাত বাড়বে বলে আশঙ্কা তাদের। মিয়ানমার সরকার সন্ত্রাস বিরোধী অভিযানের নামে জাতিগত দমনপীড়ন চালাচ্ছে। রাখাইন রাজ্যে পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান এখন প্রশ্নবিদ্ধ। ওইসব বাহিনীতে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের কোনো প্রতিনিধি না থাকায় স্বচ্ছতা নিয়ে সন্দেহ থেকেই যায়। চলতি বছরের অক্টোবরে রাখাইন রাজ্যের একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় 9 পুলিশ সদস্য নিহত হয়। রোহিঙ্গারা এই হামলা চালিয়েছে অভিযোগ তুলে বিভিন্ন রোহিঙ্গা অধ্যুষিত গ্রামে ক্লিয়ারেন্স অভিযানে নামে সেনাবাহিনী। আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও গণমাধ্যমকে ঢুকতে না দেয়ায় সেখানকার সঠিক পরিস্থিতি যাচাই করাও সম্ভব হচ্ছে না। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ প্রসঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল ইসলাম বলেছেন, মানবাধিকারের নামে নতুন করে রোহিঙ্গাদের প্রবেশ করার সুযোগ দেওয়ার আগে নিজের দেশের মানবাধিকার নিয়েও ভাবতে হবে। নিজের দেশের মানবতা লঙ্ঘন করে অন্য দেশের মানবতা রক্ষা করা সমীচীন হবে না বলেও জানান তিনি। দুপুরে গাজীপুরের কোনাবাড়িতে কিশোর উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রথম দায়িত্ব হচ্ছে আমার দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা করা। তা আমার দেশের মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কাজ আমরা করতে পারি না, এবং যার জন্য আমাদের সুদীজনরা, বিজ্ঞ ব্যক্তিরা, বিশেষজ্ঞরা তারা বলছেন যে আমরা কোনোভাবেই এত লোকের লোড নিতে পারি না। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মানুষকে ভালোবাসি। আমার দেশের মানুষের জন্য যেটা মঙ্গল হবে, যেটা কল্যাণকর হবে, আমরা সেটার পক্ষেই যাব। দেশের সার্বভৌমত্ব রক্ষা করে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সিলেটের জালালাবাদ সেনানিবাসে 11তম পদাতিক ডিভিশনের 9টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান সরকার সেনাবাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। সিলেট থেকে রশিদ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। জলপাই রঙের এই সুসজ্জিত ইউনিটের প্যারেড আর কঠোর অনুশীলনী জানান দিচ্ছে দেশ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃপ্ত প্রস্তুতির। পূর্ণাঙ্গ সেনানিবাস প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সিলেটের জালালাবাদ সেনানিবাস। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে আরও আধুনিক ও সুসংগঠিত হল এই সেনানিবাস, যার অংশ হিসেবে 17 পদাতিক ডিভিশনের অধীনে থাকা 11 পদাতিক ব্রিগেড সহ 9টি ইউনিটের পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা সদস্যদের অনুপ্রাণিত করতে এ সময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন করেই বাংলাদেশ সেনাবাহিনীকে এগিয়ে নিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আমাদের সেনাবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনী সার্বিকভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে চলতে পারে সেইভাবেই আমরা গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নের কর্মসূচি গ্রহণ করি। সমগ্র বাংলাদেশে আমরা আমাদের এই সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন গড়ে তুলে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রেখে যাচ্ছেন, বিশেষ করে সেনাবাহিনীর সেই অবদান সেটা আরো ভালোভাবে করতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এ সময় দেশের প্রয়োজনে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা। পবিত্র সংবিধান এবং দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত আপনারা থাকবেন। আপনার ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের কর্তব্য সম্পাদনে একনিষ্ঠভাবে কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি। সদ্য জাতীয় পতাকায় ভূষিত এই ব্রিগেড উত্তরোত্তর সমৃদ্ধ হবে বলে আশা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনী আজ জাতীয় অহংকার আর গৌরবের রক্ষা কবচ। আধুনিক প্রশিক্ষণ, সততা আর নিষ্ঠায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এই বাহিনী, নিরাপদ রাখবে লাল সবুজের বাংলাকে। এরপর সেনানিবাসের ভেতরে 8টি উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা 11টায় সিলেটে পৌঁছে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, জালালাবাদ সেনানিবাস, সিলেট। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। তৃণমূল আওয়ামী লীগে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সদ্য বিদায়ী মেয়র সেলিনা হায়াত আইভী। বিকেলে বিধি অনুযায়ী মেয়র পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগের মনোনীত এই মেয়র প্রার্থী। এ সময় তৃণমূলের সব নেতাকর্মী তার পক্ষে নির্বাচনী কাজ করবে বলে আশা প্রকাশ করেন। এর আগে সকালে মেয়র পদে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য সেনা মোতায়েনের দাবি জানান। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার আর মাত্র একদিন সুযোগ থাকায় সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় ছিল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। এ সময় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় শহরের কোর্ট এলাকায় অবস্থিত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সকাল 11:30টায় কয়েকজন সমর্থককে সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে জেলা নির্বাচন কার্যালয়ে আসেন আলোচিত 7 খুন মামলার বাদীপক্ষের আইনজীবী ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, নগরবাসীর ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন তিনি। এই নির্বাচন কমিশনারের সর্বশেষ নির্বাচন, সেই হিসাবে আমরা অত্যন্ত আশা নিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। এখানে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। বৈধ অস্ত্র জমা নিতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন করতে হবে। এদিকে নির্দিষ্ট সময় দায়িত্ব পালন শেষে নির্বাচনের আগে বিধি অনুযায়ী মেয়র পদ থেকে বিকেলে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী। তিনি এ সময় পুনরায় মেয়র নির্বাচিত হতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। এছাড়া তৃণমূল আওয়ামী লীগে কোনো বিভেদ নেই বলেও মন্তব্য করেন আইভী। আমি যতক্ষণ এখানে ছিলাম আমি আমার মন প্রাণ সবকিছু দিয়ে এবং আল্লাহকে হাজির নাজির করে কাজ করার চেষ্টা করেছি। আমি পদত্যাগ করেছি এলজিআইডির মন্ত্রীর কাছে। আওয়ামী লীগের তৃণমূলে কোনো বিভেদ নাই। আমি গতবারও যখন নির্বাচন করেছিলাম তৃণমূলের সকল নেতাকর্মী আমার সাথে ছিল। আশা করি এবারও দলমতের ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জের জনসাধারণ আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি যদি ভবিষ্যতে এখানে আসতে পারি তাহলে আমি জনগণ যেভাবে চাবে, যেভাবে আমি উন্নয়ন করেছি সেই উন্নয়নের অগ্রযাত্রাকে আমি অব্যাহতি রাখবো। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে প্রার্থী বাছাইয়ের কথা জানালেন তারা। আইভী মোটামুটি আমাদের এই নারায়ণগঞ্জ শহরটারে শান্ত রাখছে, ভালো রাখছে। তারা নির্বাচিত করলে ইনশাল্লাহ ভালো হবে। আইভীর থেকে যাতে সাখাওয়াত হোসেন ভালো কাজ করে সেই জন্য আমি সাখাওয়াত হোসেনকে একবার ভোট দিয়া পরীক্ষা করা যায়। আমরা চাই যে নির্বাচনটা সুস্থ সম্পর্ক হোক, আমরা সবাই যেন ভোট দিয়ে শান্তি পাই। বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। 5 ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে চূড়ান্ত নির্বাচনী প্রচারণা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলা সময়ে আরো থাকছে। রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 3 জেএমবি সদস্যের আত্মসমর্পণ। নিজেদের ভুল বুঝতে পেরে সঠিক পথে ফেরার সিদ্ধান্ত, বলছে প্রশাসন। অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার ও সুযোগ সন্ধানীদের তৎপরতা সহ নানামুখী সমস্যায় জড়িয়ে পড়েছে তৃণমূল আওয়ামী লীগ। এই অবস্থা চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনে তা প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বিষয়টি আমলে নিয়ে যে কোনো মূল্যে তৃণমূলের সমস্যার সমাধান করতে চায় ক্ষমতাসীন দলটি। আরও জানাচ্ছেন রোজিনা রোজি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে এভাবেই অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। টানা ক্ষমতায় থাকায় দলের পদ পদবি ব্যবহার করে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত অনেকে। তবে এভাবে চলতে থাকলে তা আগামী জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। বিরোধী দলীয় লোকজন মাঠ থেকে প্রায় অদৃশ্য হয়ে গেছে। ভাগাভাগি এখন নিজেদের মধ্যেই তাদের লাগার কথা, এবং এটা আমরা ইউনিয়ন পরিষদে যে নির্বাচন হয়েছে সেটাতে দেখেছি। এবং যেহেতু জাতীয় নির্বাচনে
আপনার এই ক্ষমতা প্লাস আপনার এই যে একটা সুযোগ, আমি অনেক কিছু করে নিতে পারবো, এটা অনেক বেশি বৃহৎ। সুতরাং এখানে আপনার এর প্রভাব পড়বে। অভ্যন্তরীণ কোন্দল নিরসনে ইতোমধ্যে জেলা উপজেলা পর্যায়ে সভা সমাবেশ শুরু করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। নিয়ম শৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন তারা। দু একটা জায়গায় দ্বন্দ্ব হয়েছে, এটা খুবই দুঃখজনক। প্রতিটি ক্ষেত্রে কিন্তু তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে যারা এই দ্বন্দ্ব সৃষ্টি বা এই অনার সৃষ্টির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে দলীয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাই এমপি হতে পারবে না, সবাই উপজেলা চেয়ারম্যান হতে পারবে না, কিন্তু বিভিন্নভাবে আমরা তাদের মূল্যায়ন করব এবং সকলের ঐক্যবদ্ধ হয়ে দলের নির্দেশ মেনে কাজ করতে হবে। তাহলে পরে কিন্তু একমাত্র আমরা আমাদের আগামী নির্বাচনের বিজয় নিশ্চিত করতে পারব। তৃণমূলের কিছু সমস্যা থাকলেও এই মুহূর্তে দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছেন না বলেই জানালেন তারা। তৃণমূলের নেতাকর্মীদের রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। তৃণমূল থেকে কেন্দ্রের সাংগঠনিক শক্তি জোরদার করে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। এ লক্ষ্যে জোর তৎপরতা শুরু করে দিয়েছে দলটি। পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠন ও গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টাও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও আন্দোলন প্রস্তুতি নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে ও পরে 2 দফায় আন্দোলনে নেমেও দাবি আদায়ে ব্যর্থ হয় বিএনপি। এরপর সাংগঠনিক দুর্বলতা সহ নানাবিধ চাপে কোণঠাসা হয়ে পড়ে দলটি। দল গোছাতে এবছরের 19 মার্চ রাজধানীতে অনুষ্ঠিত হয় বিএনপির ষষ্ঠ কাউন্সিল। পরে 4 দফায় ঘোষণা করা হয় 502 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনও এখন শেষ পর্যায়ে। হাইকমান্ডের নির্দেশে তৃণমূলে কমিটি গঠনের কাজও এগিয়ে চলছে বলে জানালেন দলের এই শীর্ষ নেতা। মূল দল এবং অঙ্গ সংগঠন সমূহ নতুনভাবে গঠন করার জন্য মাননীয় চেয়ারপারসন অনেকগুলো টিম করে দিয়েছেন। সেই মোতাবেক বিভিন্ন জেলায় নেতৃবৃন্দ যাচ্ছেন এবং দল পুনর্গঠন করার কাজ ইতিমধ্যে পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে। সাংগঠনিক শক্তি জোরদার করে শিগগিরই মাঠের আন্দোলনে নেওয়ার পরিকল্পনার কথাও জানালেন তিনি। আমাদেরকে আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। যেখানে ঘাটতি আছে এই কমিটি সমূহ পুনর্গঠন করার মাধ্যমে সেই ঘাটতি পূরণ করে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব বলে আশা রাখি। নিয়মতান্ত্রিক পন্থায় সরকার বদল যদি না হয় তাহলে যে ধরনের ঘটনাবলী বিভিন্ন দেশে ঘটেছে আমরা দেখেছি, আমি আশা করি সেটা বাংলাদেশে ঘটবে না। কিন্তু সেটা যদি ঘটে থাকে তাহলে সবার জন্য দুর্ভাগ্য। সকল রাজনৈতিক দলের ঐক্যমতের রাজপথের আন্দোলনের পাশাপাশি সম্প্রতি নির্বাচন কমিশন নিরপেক্ষ ও শক্তিশালীকরণে বেগম জিয়া যে প্রস্তাবনা দিয়েছেন তা নিয়ে তৎপরতা অব্যাহত রাখার কথা বললেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচন কমিশন পুনর্গঠন, এটাকে শক্তিশালীকরণ এবং আমাদের দলের সাংগঠনিক কার্যক্রম একসাথে সমান্তরালভাবে চলছে। নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা আরো জানালেন, এবারের আন্দোলনে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে বিএনপির। জনগণ যে দেশের মালিক। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতি গুরুত্ব সহকারে নেবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে জাতির চলমান সংকট থেকে মুক্তি পাবে বলেও প্রত্যাশা তার। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই আশা প্রকাশ করেন। একদলীয় পার্লামেন্ট কখনোই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে না। বিরোধী দলের উপর নজিরবিহীন দমনপীড়ন চালিয়ে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সেই জন্যই এই প্রস্তাব পেশ করা হয়েছে। আমরা আশা করি এই প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে মহামান্য রাষ্ট্রপতি জাতিকে চলমান সংকট থেকে মুক্তি দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করবেন। রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 3 জেএমবি সদস্য আত্মসমর্পণ করেছে। এ সময় বাংলাদেশকে আফগানিস্তান, লিবিয়ার মতো সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতেই একটি গোষ্ঠী চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে রংপুর মহানগরীর শীতল কমিউনিটি সেন্টারে র্যাব 13 আয়োজিত জঙ্গিবাদ বিরোধী এক সুধীর সমাবেশে জেএমবি সদস্যরা আত্মসমর্পণ করে। এ সময় জঙ্গিদের পুনর্বাসনের জন্য প্রত্যেককে 5 লাখ করে টাকা দেওয়া হয়। 3 জনই বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং এদের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়। এ সময় ধর্মের অপব্যাখ্যা করে যুব সমাজকে বিপদগামী করা হচ্ছে বলে মন্তব্য করেন র্যাবের মহাপরিচালক।
নুনদারঘাট চর এলাকায় শাহাবুদ্দি আমাদেরকে জঙ্গি বিষয়ক শারীরিক প্রশিক্ষণ দেয় এবং মেসে থাকা অবস্থায় আরিফুল আমাদেরকে বোমা ও গ্রেনেড বোমা বানানোর উপর প্রশিক্ষণ দেয়। চলতি বছরে আমরা অনেক নাশকতার পরিকল্পনা গ্রহণ করি। পরবর্তীতে আমি বুঝতে পারি এই রাস্তা ভুল রাস্তা। এটাও কিন্তু একটা উদাহরণ যে টেরোরিস্টরা এসে আত্মসমর্পণ করছে এবং বাকি সবাইকেও আমরা, যদি প্রাণের মায়া থাকে, যদি জীবনের মায়া থাকে, যদি সৎ জীবনযাপন করতে চান তাহলে আত্মসমর্পণ করবেন, এই কাজ থেকে নিবৃত্ত হবেন। আজকে বাংলাদেশকে পাকিস্তানের মতো একটা সন্ত্রাসী দেশ, একটা আফগানিস্তানের মতো একটা সন্ত্রাসী দেশ, একটা লিবিয়ার মতো একটা সন্ত্রাসী দেশ তৈরি করার মানে একটা বদনাম তৈরি করার একটা প্রচেষ্টা। যারা এই ভুল পথে অলরেডি চলে গিয়েছেন তারা সারেন্ডার করুন, আর যারা প্রলুব্ধ করেন, যারা এদের অর্থ যোগান করেন, যারা এদেরকে সহযোগিতা করছেন, ভুল পথে নিচ্ছেন, তাদের পরিণাম কি হবে সেটা আপনারা দেখছেন। ঝিনাইদহে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার পা কেটে ফেলার ঘটনার মামলায় প্রধান আসামি কামাল সহ 14 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী আশরাফুজ্জামান এ আদেশ দেন। মামলার 16 আসামির মধ্যে এর আগে সকালে একজনকে গ্রেফতার করে পুলিশ। এর কিছু সময় পর মামলার অন্য 13 আসামি আদালতে আত্মসমর্পণ করে। পরে 14 আসামিকে আদালতে তোলা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। গত 16 অক্টোবর বখাটেরা শাহানুর বিশ্বাসকে পিটিয়ে গুরুতর আহত করলে অস্ত্রোপচার করে তার 2 পা কেটে ফেলতে হয়। পরে গত 6 নভেম্বর শাহানুরের ভাই বাদী হয়ে কালীগঞ্জ থানায় 16 জনকে আসামি করে মামলা করেন। সেদিনই মামলার 2 আসামিকে গ্রেফতার করে পুলিশ। গতকাল এই মামলার আসামিদের 72 ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বাংলার সময় আরো থাকছে। সাভারে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের পরই গেট খুলে না দেয় হতাহতের সংখ্যা বেড়েছে। অভিযোগ স্বজনদের, দগ্ধ একজনের ঢাকা মেডিকেলে মৃত্যু। রাজধানী সহ সারা দেশের স্কুলগুলোতে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। চলতি মাসে শেষ হচ্ছে প্রায় সব বেসরকারি স্কুলের ফর্ম বিতরণ, আর সরকারি স্কুলগুলোর ফর্ম বিতরণ শুরু হবে আগামী 30 নভেম্বর। বরাবরের মতো এবারও প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আর শিক্ষাবিদরা বলছেন শিশুর শিক্ষা জীবনের শুরুতে লটারি বা পরীক্ষা কোনটি গ্রহণযোগ্য নয়। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। নতুন বছর এলেই সন্তানের ভর্তি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে অভিভাবকদের। সন্তানকে ভালো স্কুলে ভর্তি করাতে রাত দিন ছুটতে হয় শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম থাকায় শেষ পর্যন্ত প্রতিযোগিতার দৌড়ে কেউ হেরে যান, কারো হয়তো পূরণ হয় স্বপ্ন। অভিভাবকদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা প্রথম শ্রেণীতে ভর্তি নিয়ে। একসময় পরীক্ষার মাধ্যমে এ শ্রেণীতে ভর্তি করানো হলেও এখন তা হচ্ছে লটারির মাধ্যমে। এ নিয়ে অভিযোগের শেষ নেই তাদের। ওইটার জন্য কোচিং এইটা ওইটা সবকিছুই করতে হয়, কিন্তু মানে লটারির জন্য তো এটা কিছুই করা লাগে না। ভালো স্কুলটাতে ভর্তি করার জন্য বাচ্চাকে এত প্রেসার দিচ্ছি যে এটা আসলে সার্বিকভাবেই ক্ষতি হচ্ছে। মানসম্মত এরকম ভালো ভালো স্কুলের শাখা বা যেভাবে হোক এভাবে বাড়ানো একান্ত দরকার। লটারি পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া স্কুল শিক্ষকদের। প্রথম শ্রেণীতে সে ভর্তি হবে, কেন তাকে ইন্টারভিউ দিতে হয়, তাকে লটারির সম্মুখীন হতে হয়? লটারি সিস্টেম ইটস নট ব্যাড, বাট লটারিতে অ্যাপিয়ার করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে। এ প্রক্রিয়াকে অযৌক্তিক উল্লেখ করে শিক্ষাবিদরা বলছেন যত দ্রুত সম্ভব লটারি থেকে বের হয়ে আসতে হবে। এটা পরিপূর্ণভাবে অসন্তোষজনক একটি পদ্ধতি এবং অযৌক্তিক পদ্ধতি। সেক্ষেত্রে শিক্ষার মানে যে ধস নামবে সেটা অবধারিত। বাংলাদেশে একটি বড় খাত আছে, সেটা হলো অপচয় খাত। অপচয় খাতে অপচয় কমিয়ে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো দরকার। সকলের সমান সুযোগ নিশ্চিত করতে সরকারি স্কুলগুলোর মান বাড়ানোর পাশাপাশি সমমানের স্কুল প্রতিষ্ঠায় মন্ত্রণালয় কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। মানসম্মত অনেক স্কুল বাড়ছে, তাই এগুলোতে আস্তে আস্তে চাপ কমবে এবং আস্তে আস্তে যখন আমরা মানসম্মত বেশিরভাগ করতে পারবো তখন এই চাপটা আর বেশি অনুভব হবে না। শিক্ষা বোর্ড অনুমোদিত প্রায় 2500 শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লড়বেন 1.5 লাখেরও বেশি শিক্ষার্থী। তবে মূল প্রতিযোগিতা হবে মানসম্মত কিছু শিক্ষা প্রতিষ্ঠানের 20,000 আসন ঘিরে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা।
আশুলিয়ার কালার ম্যাচ গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের জন্য কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন শ্রমিকদের স্বজনরা। ঠিক সময়ে কারখানার গেট খুলে না দেয়ায় এত শ্রমিক দগ্ধ হয়েছেন বলে অভিযোগ তাদের। দগ্ধদের মধ্যে শ্বাসনালী পুড়ে যাওয়া ১৯ জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শঙ্কা কাটছে না স্বজনদের। শুধু ঢাকা মেডিকেলে নয়, সাভার এনাম মেডিকেলেও চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন শিশু শ্রমিক, যাদের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য কারখানা কর্তৃপক্ষ কোনো অর্থ সহায়তা দেয়নি বলে অভিযোগ রয়েছে। এদিকে দগ্ধদের মধ্যে আঁখি নামে এক শিশু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গতকাল রাতে মারা গেছে। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার কালার ম্যাচ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুনে ৩৪ জন দগ্ধ হন। আগুন লাগার সাথে সাথে পোলাপান বের হওয়ার গেটের ভিতরেই ছিল, গেট খুলে নাই ওরা। গেট খোলা না অবস্থাতে আজকে সবার কপালে এরকম দুর্ঘটনা। আর 5 জন আমরা এখন মেডিকেলে নিয়ে রাখছি, আর সবগুলা ঢাকা মেডিকেলে আছে। না মালিক পক্ষ গেছে, না কোনো ডাক্তার ভালো চিকিৎসা দিতেছে, কেউ কিচ্ছু করতেছে না। মালিকের বিচার দেখা যায় আর ভবিষ্যতে কোনো মালিক শিশু শ্রমিক দিয়ে কাজ না করতে পারে। গাইবান্ধায় সাঁওতালদের জমি দখল সংক্রান্ত বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন রংপুর সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। দুপুরে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন। এ সময় তার সঙ্গে ইউনিয়নের সকল পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বলেন, সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও তার ছেলে রংপুর সুগার মিলের জমি লিজ নিয়েছিলেন। পরে বিভিন্ন কারণে তাদের লিজ বাতিল হয়ে যায়। এরই জেরে শাহজাহান আলী ও তার ছেলে নিরীহ সাঁওতালদের সামনে রেখে ষড়যন্ত্রের মাধ্যমে এই জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। পরে তারা জমি দখলের মূল হোতা শাহজাহান ও তার ছেলেকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় রাজপথ, রেলপথ অবরোধ করার হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। ভূমিদস্যুদের মূল হোতা সাধারণ ও ইউনিয়ন রাষ্ট্রের সহ মূল আসামিদেরকে জরুরি ভিত্তিতে গ্রেপ্তার না করা হলে রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করছে। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত 1000 ফুট গ্যাস পাইপ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় 3 জন অবৈধ গ্রাহককে জরিমানা করা হয়েছে। দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ASM মুসার নেতৃত্বে সদর উপজেলার তেলিনগর এলাকায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত 1000 ফুট গ্যাস পাইপ জব্দ করা হয়। পরে 3টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে 3 গ্রাহককে 9000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জেলার সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি দখল নিয়ে রংপুর সুগার মিলের শ্রমিক ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে জেলা বিএনপি। সকালে গাইবান্ধা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় লিখিত বক্তব্যে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান অভিযোগ করেন, সংঘর্ষের ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। জামিনে মুক্ত হলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। দুপুরে গাজীপুরের কাশীপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় মাহমুদুর রহমানের স্বজনদের পাশাপাশি বিএফইউজের একাংশের মহাসচিব রুহুল আমিন গাজী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কাশিমপুর কারাগার 2-এর জেলার নাসির আহমেদ জানান, আদালতের কাগজপত্র যাচাই শেষে কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। বিভিন্ন মামলায় 2013 সালের 31 এপ্রিল থেকে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কারাবন্দী ছিলেন। বরিশালের উজিরপুরে মাছের আড়তে গণডাকাতির ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে জেলা পুলিশ বলছে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ ও মাছ ব্যবসায়ীরা জানান, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার হারতা মাছের আড়তে হানা দেয় একদল ডাকাত। বোমা ফাটিয়ে 16টি মাছের আড়ত থেকে প্রায় 50 লাখ টাকা লুট করে নেয় বলে দাবি ব্যবসায়ীদের। এ সময় ডাকাত দলের পিটুনিতে 5 জন আহত এবং বোমার শব্দে আতঙ্কিত হয়ে সোহরাব নামে এক মাছ ব্যবসায়ী মারা যান। ঘটনাস্থল থেকে 500 গজ দূরে হারতা পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এমনকি এ ঘটনার সঙ্গে পুলিশ জড়িত বলেও অভিযোগ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
রোহিঙ্গা ইস্যুতে সমস্যা সমাধানে দুদেশের সরকার প্রধান পর্যায়ে প্রচেষ্টা চলছে। উখিয়া টেকনাফ থেকে 70 রোহিঙ্গা ও 4 দালাল আটক, পতাকা বৈঠকে সীমান্তে যৌথ টহলের প্রস্তাব। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতেন প্রধানমন্ত্রীর নির্দেশ। সিলেটে 11 পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ। বিধি অনুযায়ী পদত্যাগ করলেন আইভী, মনোনয়নপত্র নিলেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত। অভ্যন্তরীণ কোন্দল সহ নানা সমস্যায় জড়িয়ে পড়েছে তৃণমূল আওয়ামী লীগ। নিরসনে কঠোর অবস্থানে কেন্দ্র, সংগঠনকে শক্তিশালী করে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। এবং সারা দেশের স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু। প্রথম শ্রেণীতে লটারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। প্রক্রিয়াকে অযৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।